একাকিত্বে অনেক ভাবনায় কাজ করছে আয়ানের ভিতর, যা বেদনা সৃষ্টি করছে মন পিঞ্জরায়। নিজের করা ভুলগুলো যেন অনেকাংশে ধরা দিচ্ছে মনে। কেন মাহি এমন করলো কেন? কেন বাচ্চাটাকে মেরে ফেললো? কি দোষ ছিল ওই নিষ্পাপ প্রাণের? তবে আয়ানও যে একদিন ঠিক একই কাজ করছিল। সেদিনও তো আখিও বাচ্চা নিতে চেয়েছিল, আর আয়ান ওকে নিষ্পাপ প্রাণকে মেরে ফেলতে বাধ্য করেছিল। কিন্তু আয়ান তো তখন নিজের ক্যারিয়ারের জন্য এমনটা করেছে। তা কি খুব বড় ভুল ছিল? সেটা যদি ভুল না হয় তবে তো মাহির করা কাজটাও ভুল না। ও তো নিজের ক্যারিয়ার, নিজের ফিটনেস অনেক কিছু ভেবেই বাচ্চা নেয়নি। তবে কি নিজেদের জন্য অপরের মনের কষ্টানুভূতি অদেখা করা সত্যি যুক্তিযুক্ত? মোটেও মেনে নিতে সক্ষম হচ্ছে না আয়ান। আগে পাশে থাকলে কি খুব বড় ক্ষতি হয়ে যেত? ও তো নিজে সরিয়ে দিয়েছে আকিকে। আয়ানের অবাধ্য মন তা বুঝতে ব্যর্থ হচ্ছে। একাকিত্বে বসে এসব কথা আনমনে ভেবে যাচ্ছে। কোনো কথা বলবি না ওনাকে কোনোদিন? রোজগুল কুসকে বলল আখি। দেখ, আমি ওনার ঘরের সামান্য কেয়ারটেকার মাত্র। তাছাড়া আমার মনে হয় ওনার জীবনে অন্য কেউ আছে। সব মিলিয়ে আমার মনের কথা ওনাকে বলার প্রশ্নই ওঠে না। দেখ আয়শা, তোর বেস্ট ফ্রেন্ড হিসাবে আমি তোকে একটা কথা বলতে পারি। নোমান সাহেবের মতো লোক কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে স্ট্যাটাস খুঁজবেন না অন্তত। আর যেখানে কথা ওনার জীবনে অন্য মেয়ে নিয়ে, এটা তো তুই ওনাকে ওনার মনের কথা জানানোর আগে জিজ্ঞেস করতে পারিস। এমনও তো হতে পারে ওনার জীবনে অন্য কেউ নেই। দেখ, সময় থাকতে মনের কথা বলে দে, না হলে দেরি হয়ে যাবে। ভালোবাসা তো আর পাপ না। না রে, আমি যদি কথাটা ওনাকে বলি উনি আমায় ভুল বোঝেন। পরে বর্তমানে যে সম্পর্কটা আমাদের মধ্যে আছে ওটাও নষ্ট হয়ে যাবে। দেখ, তোর যা ইচ্ছে কর, আমি তোর সাথে আছি। এদিকে আদ্রিত আখিকে খুঁজে খুঁজে পাগল। হঠাৎই খুঁজে পেল আখিকে। এই যে, আপনাকে খুঁজে পাওয়া যায় না কেন? কোথায় থাকেন? চলেন আমার সাথে, হাসপাতালে যাব। আমি আপনার সাথে কোথাও যাব না। এখন ভার্সিটির টাইম টাইম না, সো আপনার সাথে এখন ওখানে যাওয়ার প্রশ্নই ওঠে না। দেখেন, আপনি যাবেন নাকি? আমি শেষবার জিজ্ঞেস করছি। যাব না, আমি শেষবারই বলছি। ঠিক আছে। এ কী করছে? ছাড়েন, ছাড়েন আমায়। ভালোই ভালোই হাত ধরে নিয়ে যাচ্ছি। বেশি জেদ করলে সবার সামনে কোলে উঠিয়ে নিয়ে যাব। পরে আবার আমায় দোষারোপ করবেন না যেন। আপনি মোটেও কিন্তু সুবিধার লোক না। ও, আমি জানি আমি কেমন, আপনাকে সে নিয়ে ভাবতে হবে না। এবার চলেন। আদ্রিত আখিকে নিয়ে এলো হাসপাতালে। তারপর ওর বিভিন্ন টেস্ট করালো। আখি মুখ ফুলিয়ে বসে আছে। দেখেন মিস্টার আদ্রিত, আপনি জোর করে তো আমায় আর বাঁচিয়ে তুলতে পারবেন না। আগের রিপোর্টগুলো তো আছে, আবার নতুন করে টেস্টের কি দরকার? সে রিপোর্ট অনুযায়ী তো আমি ওষুধ সেবন করছি। দেখেন, ডাক্তারি পড়ছেন, এখনও ডাক্তার হননি, তাই আমার কাছে নাক গলাতে আসবেন না। ইতিমধ্যে রিপোর্ট আসলো। আদ্রিত রিপোর্টগুলো দেখে চিন্তামগ্ন হলো অনেক। আখি ব্রজগোল কুঁচকে তাকিয়ে আছে ওর দিকে। এই যে ডাক্তার সাহেব, কি দেখলেন? সে 30% থেকে কম, তাই না? শুধু শুধু ডাক্তারে জেরে কি লাভ হলো? একদম চুপ। ফাজলামোর সীমা থাকে মিস আখি। কি এত চিন্তা আপনার? আপনার চিন্তার কারণে আপনার অবস্থার উন্নতি হচ্ছে না। মানুষকে জ্ঞান দেওয়ার ক্ষেত্রে ঠিক আছে, নিজের ক্ষেত্রে খাপ ছাড়াগিরি। আপনার সাহস হয় কী করে আমাকে ধমক দেওয়ার? আমি মরে গেলে আপনার কি? হ্যাঁ, লোকে সত্যিই বলে, যার বিয়ে তার খবর নেই পাড়াপড়শির ঘুম নাই। খবরদার, আমি আবার মরার কথা বলছেন তো খুব সহজ না আপনার জন্য এসব, তাই না? আপনি কি মনে করেন আমি আপনাকে মরতে দিব? আরও একবার যদি মরার কথা বলছেন না, তবে আমি কি করব নিজেও জানি না। চুপচাপ চলেন, ক্লাসের সময় হয়েছে। আদ্রিত আখিকে এবার হাত ধরে নিয়ে যেতে শুরু করলো। আখি হতবাক আদ্রিতের এমন প্রতিক্রিয়ায়। আখির এক মুহূর্তের জন্য মনে হলো যেন কথাটা আদ্রিতর ঠিক বুকে প্রহার করেছে। নিজের জন্য একরাশ দুশ্চিন্তা আন্দাজ করতে পারলো আখি আদ্রিতের চোখে। আয়ান আজ হাসপাতালে এসেছে। আজ কাজের বাহানায় এলেও আয়ানের চোখ শুধু আখিকেই খুঁজছে। পুরো ক্লাসে পড়ানোর ফাঁকে ফাঁকে আখিকে দেখছিল, কিন্তু আখি একবারের জন্য ওর দিকে তাকায়নি, যা আয়ানের মনে আঘাত করে প্রচণ্ডভাবে। আজ যেন আখির ওর দিকে এক পলক তাকানোটাই ওর জন্য বিশ্বজয়ের খুশি এনে দিবে। আখি ওর পাশে থাকুক, ওর একাকিত্ব দূর করে দিক, কিন্তু তা কি আর আদৌ সম্ভব? আয়ান সারাদিন থেকে আখির আশপাশ ঘুরছে, তবে ওর সাথে কথা বলার হয়তো সাহস নেই। এমনও হতে পারে কথা বলার যথেষ্ট কারণও খুঁজে পাচ্ছে না, তাই শুধু ওকে দেখেই যাচ্ছে। আখি ওকে দেখেও যথারীতি না দেখার ভাব করলো। পরিণামস্বরূপ আয়ানের চোখ বেয়ে জল গড়াতে শুরু করে। আয়ান যে বড্ড একা, এই একাকিত্ব একমাত্র আখি দূর করতে পারবে। সে আশায় ওকে পাশে চেয়েছিল, কিন্তু আখি হয়তো তা করতে নারাজ। আখি যা সত্যি আয়ানের থেকে অনেক দূরে। দিক দিয়ে সত্যটা বড় জ্বালাতন করছে আয়ানকে। সেখানের পাতাবহুল হাত পা ছাড়িয়ে বেড়ে ওঠা বড় বট গাছটা নিচে আয়ান বসে পড়ল, আর মনে মনে শুরু করলো আগের সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো।
কারণ আখি মাহির ব্যক্তিত্ব সম্পর্কে ভালোই জানে। আয়ানকে যে মাহি কখনোই ভালো রাখবে না তা খুব ভালো করেই জানতো আখি। কিছু একটা ভেবে আখি গেল আয়ানের পিছনে। এদিকে আদ্রিত আখিকে চোখে চোখে রাখছে, তাই উক্ত বিষয়টা চোখে পড়ল আদ্রিতের। আখি মাঠের দিকে গেলে আয়ান আখিকে দেখতে পেল। ঠোঁটের কোণে ফুটে উঠল আলতো হাসি, কিন্তু সেই হাসি নিমিষে বিলুপ্তি পেল আদ্রিতের আগমনে। আখি আয়ানের দিকে এগিয়ে আসতে নিলেই আদ্রিত এসে খপ করে ওর হাত ধরে নিল। এখানে কি করছেন মিস আখি আপনি? ওই আসলে ডাক্তার আয়ান। ডাক্তার আয়ান কি মিস আখি? আপনি এখানে শুধু একজন স্টুডেন্ট, তা ডাক্তার আয়ানের জন্য আলাদা কোনো সহানুভূতি দেখানো আপনার শোভা দেয় না। আর ওনার সাথে আপনার কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। চলেন। আদ্রিত আখিকে হাত ধরে নিয়ে যেতে লাগলো। আখি এবার বেশ গম্ভীর স্বরে বলল, আপনি একটু বেশি পজিটিভ হয়ে যাচ্ছেন না আমাকে নিয়ে? আমি কিন্তু আপনারও স্টুডেন্ট মাত্র। না, আপনি শুধু আমার স্টুডেন্ট না, আপনি আমার দায়িত্ব, আর এখন আমার পেশেন্টও। আপনি যখন আমাকে ভালো রাখতে আমার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করতে পারেন, তখন আমারও অধিকার আছে আপনাকে ভালো রাখতে, আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করার। আপনার ওর কাছে যাওয়া বিপজ্জনক, আর আমি আমার পেশেন্টকে এমন কিছু করতে দিতে পারি না যা ওনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। রাত হয়ে গেছে। আয়ান বসে আছে একা। জীবনে আর যেন কোনো স্বাদ নেই ওর, সব কিছু যেন বিষাদময়। আখি পাশে ছিল, সময়টা কত সুন্দর ছিল, কিন্তু তার থেকে বেশি কিছু পেতে গিয়ে আয়ান সব কিছুই হারিয়ে ফেলল। আখির মধ্যে বিলুপ্তি পেলে ওকে ছেড়ে দিল, কিন্তু মাহির মধ্যে তো এসব কিছুই পুরোপুরিভাবে বিদ্যমান। তবে কেন আজ মাহিকে আর ভালো লাগে না? আজ যখন আদ্রিত আখির হাত ধরে নিয়ে যাচ্ছিল, তখন আয়ানের মনে কী যে জ্বর উঠেছিল তা শুধু ওই জানে। ঠিকই তো বলেছিল আখি, আয়ান বিয়ে করেছে। আখরি কি অধিকার নেই বিয়ে করার, সংসার করার, জীবনে এগিয়ে যাওয়ার? সব চিন্তা কেমন মিলিয়ে যাচ্ছে, কোনো কিছুরই সমাধান খুঁজে পাচ্ছে না। তাই মনের শান্তি লোভে আজকেও মদের বোতলকে সাথী বানালো। এদিকে আখি আজ বড়ই বিরক্ত আদ্রিত নামক যুবকের প্রতি। সকাল থেকে যা তা করছে। আখি যেন কোনো 6 মাসের বাচ্চা। এমন অবস্থা করেছে যেন ও আজকেই মারা যাবে। খেয়ে এসেছে। আখি ভেবেছিল পড়ালেখা শেষ করে এবার একটু টেলিভিশন দেখবে, নয়তো ফোন কাটবে, কিন্তু এসব আর কোথায় হতে দিল আদ্রিত। এবার টিভি দেখতে গেলে ওকে তা দেখতে দিল না। ওর নাকি প্রেপার রেস্ট প্রয়োজন। আখি না মানলে টিভির পিছনের লাইনটাই ছেড়ে দিল। আখি ফোন কাটতে নিলে ফোনটাও নিয়ে নিল। আখি রেগে বাহিরে চলে নিতে গেলে ওকে জোর করে কোলে নিয়ে বেডে বসিয়ে দিল। আদ্রিত ঠায় দাঁড়িয়ে আছে, যেন ওর কোনো যায় আসে না কিছুতে। আপনি আমার সাথে ফাইট করেন, আমাকে গালি দেন, মারেন, কিন্তু নিজের খেয়াল রাখেন। একটু ডিসিপ্লিন আপনাকে জীবন দান করতে পারে মিস আখি। দেখেন ডাক্তার আয়ান, আমার এভাবে বন্দি লাগছে। আমি মুক্ত পাখির ন্যায় উঠতে চাই। জীবনে কত সুন্দর আমি তা উপভোগ করতে চাই। এমন ডিসিপ্লিন মানতে গিয়ে যদি মৃত্যু দিনটাও বড্ড আফসোসের হবে। স্টপ ইট মিস আখি। আপনার মতো মেয়ে কোনো কিছুর কাছে এভাবে হার মেনে যাবে? ব্যাপারটা আমার কাছে অনর্থক লাগছে। লোকের প্রতিবাদে 101টা সেই মেয়ে ছোট্ট একটা রোগের কাছে এভাবে হার মেনে যাবে, তা শুনলে সত্যি হাস্যকর লাগে। মীরা আন্টি আর তাসবিদের জন্য, আমাদের সবার জন্য আপনি বেঁচে থাকবেন। সে আমাদের মধ্যে কি আপনিও আছেন ডাক্তার আদ্রিত? আদ্রিত সহানুভূতিময় ছোঁয়ায় আখির গালে হাত রেখে কথাগুলো বললে আখিও যেন আদ্রিতর কথায় হারিয়ে যায়। গোরের ঘরে বোকার মতো প্রশ্নটা করে, যার ফলস্বরূপ দুজনেই খানিকক্ষণ চুপচাপ থাকে, একে অপর পানে তাকিয়ে। তারপর পরিস্থিতির বেগ সামলে দুজনেই স্বাভাবিক করে নেয়। চৌধুরী বাড়িতে পড়েছে ভ্রমণে যাওয়ার হইচই। প্রতি বছর ওরা কোথাও না কোথাও ভ্রমণে যায়। বেশিরভাগ দেশের বাহিরে ঘুরতে যায়, তবে এবার দেশের ভিতরে কোথাও যাবে। জায়গা সিলেক্ট করা হলো রাঙামাটি। সাইদা তো নিচে পাগল। আয়শা এক সাইড হয়ে দাঁড়িয়ে আছে। তখনই নোমান বলল, কি মিস আয়শা, ভ্রমণের নাম শুনে মুখটা ফ্যাকাশে হয়ে গেল কেন? জায়গা পছন্দ হয়নি বুঝি? আসলে তা না, আপনারা ভ্রমণে যাবেন, আপনাদের পছন্দ হতে হবে। আমার পছন্দের দিয়ে কি হবে এখানে? তাছাড়া রাঙামাটি জায়গাটা আমারও খুব পছন্দের। আরে বলেন কি আপনি, আমরা যাব মানে আমরা পুরো ফ্যামিলি যাব, যেখানে আপনি আন্টি আর আখিও আছেন। আরে না না, তা কি করে হয়? আপনার মন বড় এই জন্য এমনটা বলছেন। আপনাদের ফ্যামিলির ট্রিপে আমার নাম আসবে কেন? পর করে দিলেন তো। সত্যি আপনার কথায় অনেক কষ্ট পেলাম আজ। আমি বা আমার পরিবার কখনোই আপনাদের পর কেউ ভাবেনি। নোমানের কথার উপর আর কথা বলতে পারল না আয়েশা। রাজি হয়ে গেল। এদিকে আখি জানতে পেরেছে আদ্রিত কখনো এসব ফ্যামিলি ভ্রমণে পার্ট নেয় না, কাজ নিয়ে পড়ে থাকে। অন্য সময় হলে আখি ওকে টেনে টুনে ভ্রমণে পাঠাতো, একটু ভালো থাকার উপায় হিসাবে। এবার আদ্রিতের হাত থেকে বাঁচতে আখি বন্দি করলো সবার সাথে ভ্রমণে চলে যাবে, যা আন্দাজ গেল আদ্রিতের।
আমি এবার সবার সাথে ভ্রমণে যাব। হাসপাতাল থেকে ছুটি আমি নিয়ে নিয়েছি, আর ভ্রমণের সব দায়িত্ব আমিই নিলাম। সবাই আদ্রিতের কথা শুনে অবাক হওয়ার সাথে সাথে অনেক খুশি হলো। এদিকে আদ্রিত ঠোঁটের কোণে ডেভিল একটা স্মাইল টানিয়ে তাকিয়ে আছে আখির দিকে। কি মনে করছিলেন মিস আখি? পালিয়ে বাঁচবেন? আপনার জেদ সম্পর্কে ভালোই জানা আছে আমার। উল্লুকটাকে যে কোনো মাটি দিয়ে বানানো হয়েছে একমাত্র আল্লাহই জানে। বাঁচানোর নামে মরতে লেগে গেছে আমায়। সুযোগ বুঝে ওর মাথায় কয়েকটা কাঁচের বোতল ফাটিয়ে দিতে ইচ্ছে করছে আমার। পরশু সবাই ভ্রমণে যাবে, ডেট ফিক্সড হলো। এদিকে সাইদা লুকিয়ে কারোর সাথে ফোনে কথা বলছে। কী রে, তোদের যে কাজ দিয়েছিলাম তা হয়েছে? হ্যাঁ হয়েছে। বেটাকে এমনভাবে মেরেছি যে এখন হাসপাতালের বেডে পড়ে আছে। বাঁচবে কি না তাও সন্দেহ। হোয়াট? এটা কি করলি তোরা? আমি তো শুধু ওনাকে একটু ধমকাতে বলেছিলাম যাতে আমার সাথে আর না লাগে। তোরা ওনাকে মারলি কেন? এখন কি অবস্থা ওনার? কোন হাসপাতালে আছে উনি? দেখ, তোর কথা মতো কাজ করেছি আমরা। তোর বন্ধু হওয়ার দায়িত্ব পালন করেছি। এমন মা দিয়েছি বাসাকে মনে হয় বেঁচে গেলেও আর হাঁটতে পারবে না। অবস্থা খারাপ। আমরা হাসপাতালে ঠিকানা পাঠাচ্ছি, মেসেজ করে চলে আয়। ফোনটা রেখে দিল। এ কী করলাম আমি? আমি তো এমন কিছু চাইনি। তাজবীর সাহেবের কিছু হয়ে গেলে আমি কি করে নিজেকে ক্ষমা করব? সাইদা ছুটেই চলে গেল বাহিরের দিকে। আয়ান নিজের লাগানো লোক লাগিয়ে জানতে সক্ষম হয়েছে যে আগে আদ্রিত ভ্রমণে যাচ্ছে, এমনকি ওদের পরিবারের সবাই। কথাটা শুনেই ওর গা জ্বলে উঠল। ভ্রমণে যাওয়া হচ্ছে? ছাড়বো না আমি ওই আদ্রিতকে। আকিকে বিয়ে করার সাহস আসলো কোথা থেকে ওর? আর এখন ওকে নিয়ে ভ্রমণে যাওয়া? রাঙামাটি যাওয়া হচ্ছে তাই না? দেখে নিব। দেখেন ডাক্তার আদ্রিত, একটু বেশি হয়ে যাচ্ছে না এবার? আমি তো সব নিয়ম মেনেই চলছি, কিন্তু আপনি একটু বেশি করছেন। সারাদিন রুটিন মেনে চলতে হচ্ছে আমায়। খেতে গেলে নিয়ম, শুতে গেলে নিয়ম। এমনটা মনে হচ্ছে আমি যেন আপনার পোষা প্রাণী। আরে বাবা, এত নিয়মের কি আছে? আমার আয়ু যতটুকু আছে ততটুকুই তো বাঁচবো আমি, তাই না? খাবার আর ওষুধ খেয়ে আখি আয়েশার সাথে আড্ডা দিতে যেতে চাইলে আখিকে রেস্ট করানোর সুবিধার্থে আদ্রিত রুমে নিয়ে যাচ্ছিল। আর বিরক্ত হয়ে আখি এসব কথা বলছিল। তৎক্ষণাৎ ওর মাথা ঘুরল অনেকটা বেশি। আদ্রিত যেহেতু ওর হাত ধরা ছিল তাই আর ওকে পড়তে দিল না, কোলে তুলে নিল তৎক্ষণাৎ। তারপর রুমে নিয়ে গিয়ে বিছানায় শোয়ালো। আখি ভালো করে তাকাতেও পারছে না। এখন কোথায় গেল আপনার তেজ? কি হয়ে যাবে আপনার নিজের একটু বেশি খেয়াল রাখলে? হ্যাঁ, আয়ু তো আল্লাহ প্রদত্ত, তাই বলে কি বাঁচার চেষ্টা ছেড়ে দিতে হবে? এমনটা হলে তো আর পৃথিবীতে হাসপাতাল থাকতো না, ডাক্তার থাকতো না। আমাদের সবাইকে উচিত আমাদের কাজ, বাকিটা আল্লাহর হাতে। এবার চুপচাপ শুয়ে থাকেন। আপনার ঘন ঘন মাথা ঘুরছে। খুব জলদি আপনার অপারেশন করতে হবে, কিন্তু এর আগে আপনাকে এই অপারেশনের জন্য প্রস্তুত হতে হবে, যার জন্য আপনার বাঁচার পার্সেন্টেজ মাত্র 40%, এর উপর হতে হবে। এবার রেস্ট করেন। সাইদা ছুটে যায় হাসপাতালে। কেবিনে ঢুকে দেখে তাজবীর শুয়ে আছে, হাতে পায়ে ব্যান্ডেজ করা। ওকে দেখে ডাক্তার বললেন রোগী আর বাঁচবে না। তাজবীর অজ্ঞান অবস্থায় পড়ে আছে। সাইদা আবার অতিরিক্ত ভয় আর অনুশোচনা নিয়ে কাঁদতে লাগলো। তাজবীরের পাশে বসে বেশ শব্দ করেই বলছে, তাজবীর সাহেব, উঠেন না প্লিজ, আপনি মরবেন না। আমি চাইনি আপনি মরে যান। প্লিজ আমায় ক্ষমা করে দিন। আপনি মারা যাবেন না। সাইদা কাঁদতে কাঁদতে বেহাল দশা বানিয়ে ফেলেছে। এবার আবার হাসতে হাসতে উঠে পড়ল তাজবীর। অবিরত হেসেই যাচ্ছে। হাসতে হাসতে নিজের শরীরের সব ব্যান্ডেজ খুলে খাড়া হলো সাইদার সামনে। এবার তাজবীর ওর হাত ধরে টেনে নিয়ে গেল পাশের কেবিনে। সেখানে 3 সিট ওর 3 বন্ধু ভর্তি, হাতে পায়ে 3 জনেরই ব্যান্ডেজ। সাইদা ছুটে গেল ওদের কাছে। তোদের এই হাল কে করলো? কি হলো এসব? সাইদা তাকালো তাজবীরের দিকে। কি হলো সাইদা? ভেবে পাচ্ছ না কি হয়েছে? আরে এমনি কি আর টিউবলাইট বলি? তুমি একবারও ভাবনি বাবা আখিকে কারাতে শিখিয়েছে, আমাকে শিখাবে না এমন হতে পারে? তাছাড়া এই বডি তো এমনি এমনি বানিয়েছি না যে তোমার ওই মশার ন্যায় হ্যাংলা পাতলা ফ্রেন্ডকে উড়াতে পারবো না। তাছাড়া মারা যাবেন না মারা যাবেন না বলে কাউকে বাঁচানো যায় না, চিকিৎসা করতে হয়, নয়তো করাতে হয়। ডাক্তার হবেন, সো এসব শিখে নেবেন। তাজবীর হাসতে হাসতে চলে যায়, আর সাইদা হতবাক হয়ে তাকিয়ে রইল যাওয়ার দিকে। ওর বন্ধুদের জিজ্ঞেস করলে ওরা বললে তাজবীর ওদের মেয়েরে এখানে ভর্তি করিয়েছে, তারপর ওদের দিয়ে কল করিয়ে সাইদাকে আনিয়েছে। সাইদা আবার মনে মনে আবারও কঠিন একটা ফোনে আবদ্ধ হলো। আবারও আমায় ব্যঙ্গ করে গেছে। ওর লোকটাকে উপযুক্ত জবাব আমি দিব। শুরু হলো রাঙামাটির সফর। আদ্রিত আর নোমান প্লেনে আসতে চাইলেও বাকি সবাই বাই রোড আসতে চাইল। সেই হিসেবে বাই রোডেই চলছে সবাই। বড়রা সব এক গাড়িতে, ছোটরা এক গাড়িতে। আদ্রিত ড্রাইভ কোর্সের সাথে সাইদা বসে আছে, আর পিছনে আয়েশা, নোমান আর আঁখি বসে আছে। আঁখি ওকে জোর করে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকালো। নোমানের এত কাছে এসে আসার অনুভূতিগুলো যেন বাঁধনহারা হয়ে যাচ্ছে।
এটোটা কথা বলছে, তবে আয়শা নিজেকে স্বাভাবিক রাখতেই পারছে না। এদিকে আকি ট্রিপটাকে জমিয়ে দিয়েছে। এটোটা গল্প করছে, হই হুল্লোড় করছে, যেন ও একাই 100। এত আনন্দ উপভোগ করেনি যতটা আজ আকি সম্ভব করেছে। সবাই খুব উপভোগ করছে রাস্তার পাশের মনোমুগ্ধকর পরিবেশ। গাড়ির সামনে ঝুলে থাকা আয়না দিয়ে আখির সমস্ত কার্যক্রম দেখছে আদৃত, ছোটের করে মৃদু হাসি ঝুলিয়ে। আনমনে ভাবছে আকিকেই নিয়ে কিছু কথা, এমনভাবে থাকে যেন কিছুই হয়নি ওর সাথে, সব কিছুই যেন ওর কাছে স্বাভাবিক। তবে ওর জীবনের অস্বাভাবিক জিনিসগুলো যে আমি স্বাভাবিক করার প্রাণপণ চেষ্টা করব। আর এখন এটাই আমার জীবনের অন্যতম লক্ষ্য। আর এই রোগটাকে ওর কাছে হার মানতেই হবে। এদিকে আয়না দিয়ে আদ্রিতের বারবার আখির দিকে তাকিয়ে ঠোঁট বাঁকানো হাসিটা চোখ এড়িয়ে গেল না সাইদার। একি ভাইয়া হাসছে, তাও আখির দিকে তাকিয়ে। লাগতেছে ডালমি কুছ কালা হে, ইয়া পুরি ডাল হি কালি হে। প্রেমের ফুল আবারও ফুটেছে ভাইয়ার। আয়ান রেডি হচ্ছে অনেক খুশি মনে, ব্যাগপত্র গুছিয়ে নিয়েছে অনেক আগে। তখনই মাহি এলো বাড়িতে। এসে আয়ানকে এত উৎফুল্ল আর ওর ব্যাগপত্র গুছানো দেখে খানিক সন্দেহভাব চেহারায় ফুটিয়ে বলল, কোথায় যাচ্ছ আয়ান? মাহিকে দেখে আয়ানের মুখের উৎফুল্ল ভাব চলে গেল। বেশ বিরক্ত নিয়ে বলল, রাঙামাটি যাচ্ছি কাজে। রাঙামাটি আবার কী কাজ পড়ে গেল তোমার? সব কিছু কি তোমাকে বলতে হবে? বলতে হবে, আমি তোমার ওয়াইফ। মুখে বললেই ওয়াইফ হওয়া যায় না, দায়িত্ব পালন করতে হয়। বাই দ্য ওয়ে, তুমি থাকো, আমার কাজ আছে রাঙামাটিতে, আমি 4-5 দিন পরে ফিরব। আয়ান চলে গেল। মাহির কপালে পড়ল সন্দেহের বাজ। সবাই চলে এলো রাঙামাটি। আসার আগে ওরা রিসোর্ট বুক করে রেখেছিল, তাই সবার আগে সেখানেই উঠল। সবাই যার যার রুমে গেল। এদিকে আদৃত মিস আখির শান্তি নেই, এখনও বাইরে ঘুরতে ব্যস্ত। আদৃত আবার বেশ বিরক্ত নিয়ে এলো আখির দিকে। এই যে মিস আখি, এত দূর জার্নি করে এসেছেন, আপনার কি কোনো শান্তি নেই? রাস্তায় একবার ভালো করে ঘুমাতেও দেখলাম না আপনাকে। এত লম্বা জার্নি করে এসে আপনার মধ্যে ক্লান্তি নামক জিনিস নেই বুঝি? কেন এমনটা করেন বলেন তো? আপনি জানেন না আপনার জন্য রেস্ট আর শান্ত থাকা কতটা জরুরি? বেশি দৌড়চাপ আপনার জন্য ভালো না। আপনার মাথার উপর এসবের ডিরেক্টর প্রভাব পড়বে। এবার চুপচাপ রুমে চলেন। আগে কিছু বলল না, বাংলা পাসের মতো মুখ করে চলতে থাকলো আদ্রিতের দিকে। ওরা স্বামী স্ত্রী ট্যাগ নিয়ে আসে, তাই রুমও একটা বুক করতে হলো দুজনের জন্য। আয়ানও পৌঁছে গেছে এতক্ষণে। ও খোঁজ নিয়ে এসেছে, তাই আদ্রিত আঁকি যে রুমে উঠেছে তার পাশের রুমই নিয়েছেও। তবে বর্তমানে আদ্রিত আঁকির সামনে আসতে খানিক চাইছে না। রাতে সবাই ঘুরতে বেরোলো। রাঙামাটি জায়গাটার নাম শুনলেই গাছপালা সবুজের সমারোহ এসবই কল্পনার চোখে ভাসে। চারদিকে অজস্র গাছগাছালি, সবাই যার যার মতো ঘুরছে। এদিকে আদ্রিত আঁকিকে একা ছাড়ছে না, ওর সাথেই আছে ছায়ার মতো। আঁকিও আদ্রিতর সাথে মন খুলে ঘুরছে আর কথা বলছে। দুজনে যেন দুজনকে নিয়ে চিন্তায় মশগুল। আঁখি বাধাহীন কথা বলছে আর আদ্রিত প্রকৃতি ছেড়ে আঁখির কথায় ব্যস্ত। ওর দিকে অপলক চাহনিতে তাকাচ্ছে। শুনতে বড্ড ভালোই লাগছে। কথা বলতে বলতে আদ্রিত আঁখি এক ছোট্ট নদীর পাড়ে পাশে দুটো পাথরে বসলো। দুজনের মধ্যে খানিকক্ষণ নীরবতা কাজ করার পর আঁখি বলল, ডাক্তার আদ্রিত, দিদু তো এখন সম্পূর্ণ সুস্থ। এখন কি ওনাকে আসল সত্যটা বলা যায় না? আর কতদিন আমরা ভেবে মিথ্যে একটা সম্পর্কে আবদ্ধ থাকবো? দিদুর সাথে এ নিয়ে কথা বলার সময় এসে গেছে। আদ্রিতের আলতো হাসি রাঙা মুখটা যেন খানিকের নিরাশায় ভরপুর করলো আখির উক্ত কথা। মনের কোনো কিছু হারিয়ে যাওয়ার ভয় উকি দিল। আপনাকে ওসব নিয়ে ভাবতে হবে না, ঠিক সময় আসলে আমি দিদুকে বলে দিব সব কিছু। আপনি এখানে বসেন, আমি একটা ইম্পর্ট্যান্ট কল করে আসছি। আখি কিছুই বুঝতে পারল না আদ্রিতের মনোভাব। হঠাৎই জোপের আড়াল থেকে কিছু নড়াচড়ার শব্দ কানে এলে আঁকি পিছনে তাকালে কেউ জোপের আড়াল থেকে বেরিয়ে ছুটতে লাগলো। তত সময়ে আঁকি বুঝতে পারলো একজন নারী, কারণ অন্ধকারে বেশি কিছু আন্দাজ করতে না পারলেও শাড়ি পরে না কেউ একজন এটা বুঝতে ব্যর্থ হলো না। ও মেয়েটা ছুটতে লাগলো কেন? আঁকির আবার কৌতূহল বরাবর বেশি, তাই মেয়েটির পিছু ছুটল। বারবার বলছে, কে আপনি দাঁড়ান। তবে মেয়েটি দাঁড়াতে নারাজ। একসময় মেয়েটি কোথাও যেন হারিয়ে যায়। আঁকি চারপাশে চোখ বুলাচ্ছে, তবে মেয়েটিকে কোথাও খুঁজে পাচ্ছে না। বড় কিছু আড়ালে লুকিয়ে পড়েছে মেয়েটি। উকি দিয়ে দেখছে আঁখিকে। ক্লান্ত হয়ে যাওয়ায় নিঃশ্বাস ফেলছে ঘন ঘন। আজকে তো এই মেয়েটা আমায় ধরেই ফেলতো। তবে কি যেটা শুনেছি সেটা সত্য? মেয়েটাকে কি আদ্রিত সত্যি বিয়ে করেছে? না, আমি যতটুকু জানি আদ্রিত দ্বিতীয় বিয়ে করবে না। তবে এখন ওদের সামনে যাওয়া ঠিক হবে না, প্রথমে পুরো সত্য জানতে হবে। আদ্রিত ফোনে কথা বলা শেষ হলে ফোনটা রেখে পাশে তাকাতেই দেখে আঁকি নেই। আদ্রিতের মনে অল্পতেই ভয় কাজ করতে শুরু হয়। ওর যেন মনে হয় ও আঁকিকে হারিয়ে ফেলেছে। চারদিকে আঁকিকে খুঁজতে শুরু করে অনেকটা অস্থিরতা নিয়ে।
আঁখি অতিরিক্ত দৌড়ানোর কারণে মাথা ঘুরতে শুরু হয়েছে এবার। প্রচণ্ড মাথা ঘুরছে, পড়ে যাচ্ছে, তাই আশেপাশে কোনো কিছু ধরার চেষ্টা করছে। সেখান দিয়ে দুজন মেয়ে যাচ্ছিল তখন। মেয়ে দুটি আঁখির অবস্থা দেখে ওকে ধরে নিল। ওরা আঁখিকে বারবার জিজ্ঞেস করছে ওর সাথে কারাই এসেছে, ওদের বলতে যারা ওদের সাহায্য করতে পারে। নিজের রুম নাম্বার বললেও ওখানে নিয়ে যেতে। মেয়েগুলো ওকে ধরে ওখানে নিয়ে যায়। আয়ার রুম থেকে এখনও বের হয়নি। সুযোগ বোঝে আঁখির সাথে একাকিত্বে কিছু কথা বলবে ভেবেছে। তখনই দেখলো দুটি মেয়ে আঁখিকে ধরে নিয়ে আসছে। আঁখিকে নিয়ে তাই আয়ানা দেরি না করে ছুটে গেল আঁখির দিকে। কি হয়েছে আঁখির? জানি না ভাইয়া, ওনাকে আমরা রিসোর্টের বাহিরে পেলাম, মাথা করে পড়তে নিয়েছিলেন, আমরা ওনাকে ধরে নিয়ে এসেছি। আস্তে আস্তে উনি জ্ঞান হারিয়ে গেছেন। কি হলো ওর হঠাৎ করে? ঠিক আছে আপনারা যান, আমি ওকে দেখছি। আপনি ওর কে? আমি ওর হাজব্যান্ড। আমতা কণ্ঠে কথাটা বলে আয়ান আঁখিকে নিজের রুমে নিয়ে গেল। আঁখির জ্ঞান ফিরেছে না। আয়ান অনেক চেষ্টা করেও আঁখির জ্ঞান ফেরাতে সক্ষম হচ্ছে না। এদিকে আদ্রিত আঁখির খোঁজে রিসোর্ট পর্যন্ত এসে গেছে। রুমে আসলো সবার আগে। তবে সেখানে আঁখিকে না পেয়ে আদ্রিতর মনের ভয়টা যেন আরও বেড়ে যায়। যখন থেকে আঁখির রোগ সম্পর্কে আদ্রিত জেনেছে তখন থেকে ওর ভিতর যেন আঁখিকে হারিয়ে ফেলার একটা আশঙ্কা ভয় কাজ করতে শুরু করেছে। আঁখিকে যে এখন কোনো মূল্যই হারাতে চায় না আদ্রিত। হয়তো জানা নেই সে অনুভূতির মানে ওর। আর এই ভয়েই হয়তো আদ্রিত এখন একটু স্বাভাবিকভাবে বিহেভ করছে। যাকে পাচ্ছে তাকেই আঁখির ছবি দেখিয়ে খুঁজে বেড়াচ্ছে। পরিবারের সবাইকে ফোন করে জিজ্ঞেস করলো, সবাই নিশ্চিত করলো আঁখিকে কেউ দেখেনি, ও কারোর সাথে নেই। আদ্রিত তার নিজেই খুঁজতে ব্যস্ত ওকে। হঠাৎ সেই দুটি মেয়েকে ছবি দেখালে ওরা আঁখিকে চিনে ফেলে আর সব কিছু আদ্রিতকে খুলে বলে। ওদের কথা শুনে আদ্রিত হতবাক। সে লোক যে আঁখির নিজের স্ত্রীর পরিচয় নিয়ে গেল। আদ্রিতর মনের ভয়টা আরও বাড়ল। রুম নাম্বারটা জেনে সেদিকে অগ্রসর হলো। আয়ান আঁখিকে নিয়ে বেশ চিন্তায় পড়ে গেছে। আঁখির জ্ঞান ফিরছে না, কি এমন হয়ে গেল ওর? বারবার আঁখিকে ডাকছে, আঁখির কোনো হেলদোল নেই। যেহেতু মেডিকেল কোনো সরঞ্জাম এখানে নেই তাই ভাবলো আঁখিকে কোনো হসপিটালে নিয়ে যাবে। আয়ান আঁখিকে কোলে করে নিবে তখনই আদ্রিত এসে ওর হাত ধরে নেয়। সাহস হয় কি করে আপনার ওকে নিয়ে আসার? আর আপনি এখানে কি করছেন? দেখলেন ডাক্তার আদ্রিত, এসব কথা বলার সময় এখন নেই। আঁখি অজ্ঞান হয়ে গেছে, কখন থেকে চেষ্টা করছে, ওর জ্ঞান ফিরছে না। ওকে এখন হাসপাতালে নিতে হবে। আমি থাকতে ওর চিন্তা আপনাকে করতে হবে না, সরেন তো সামনে থেকে। আয়ানকে সাইড কাটিয়ে আদ্রিত আঁখির পাশে গিয়ে বসল। মিস আঁখি, কি হয়েছে আপনার? চোখটা খুলুন। তারপর সব রকম চেষ্টা করে আদ্রিত আঁখির জ্ঞান ফেরাতে পারল না। আয়ান দুশ্চিন্তা ভরা চাহনিতে তাকিয়ে আছে আঁখির দিকে। দেখেন ডাক্তার আদ্রিত, আমাদের ওকে পাশের কোনো হসপিটালে নেওয়া উচিত। ওখানে নিয়ে গেলে বোঝা যাবে ওর কি হয়েছে। তার কোনো দরকার নেই, আমি থাকতে মিস আঁখির কিছুই হবে না। আদ্রিত আঁখিকে কোলে তুলে নিল, তারপর নিজের রুমের দিকে নিয়ে গেল। আয়ানও ফিসু ফিসু গেল। আদ্রিত আঁখিকে বেডে শুইয়ে দিয়ে নিজের ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে আঁখির হাতে ফুস করলো। আয়ান হতবাক হয়ে দেখছে শুধু। আদ্রিত ইঞ্জেকশনটা দিয়ে আঁখির মাথার পাশে গিয়ে বসে ওর মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে বলল, আপনার কিছুই হবে না মিস আঁখি, আমি আসি তো। আদ্রিতের কাণ্ডে আয়ানের গা জ্বলে উঠল। কটমট কণ্ঠে আদ্রিতকে প্রশ্ন করল, আপনি আঁখিকে কি ইঞ্জেকশন পুশ করলেন ডাক্তার আদ্রিত? কি হয়েছে আঁখির? ওর জ্ঞান কেন ফিরছে না? সেটা আমি আপনাকে বলা গুরুত্বপূর্ণ মনে করি না। আপনি এখানে এসেছেন কেন আগে সেটা বলুন। আগে বলেন ইঞ্জেকশনটা কিসের ছিল? ওকে না বললেও সমস্যা নেই, আমিই দেখে নিচ্ছি। আয়ান ইঞ্জেকশনটা দেখতেই ডাস্টবিনের দিকে গেলে আদ্রিত ওকে আটকে দেয়। তারপর আপনার ওটা দেখতে হবে না, আঁখি এখন একদমই ঠিক আছে। আপনি এখন এখান থেকে চলে যেতে পারেন। আমি যাব না, আমি আগে দেখব আঁখিকে আপনি কি ইঞ্জেকশন দিয়েছেন, আঁখির কি হয়েছে তা জানার যথেষ্ট অধিকার আমার আছে। আর ইউ সিরিয়াস? অধিকার? কিশোর অধিকারের কথা বলছেন আপনি? একটা মেয়েকে ইচ্ছে মতো ছুঁড়ে ফেললেন অন্য কারো মোহে পড়ে, তখন তোর খোঁজ নেননি, আর এখন আসছেন মিথ্যে অধিকার খাটিয়ে করুণা দেখাতে? ওর উপর আপনার কোনো অধিকার নেই ডাক্তার আয়ান, কারণ ওকে আপনি সজ্ঞানে ডিভোর্স দিয়েছেন। ও আপনার কেউ না, তাই অধিকার খাটাতে আসবেন না। আর আরেকটা কথা, আজকে ওর যা খারাপ অবস্থা সব আপনার জন্যই, তাই নিজের বিবেক খাটিয়ে একবার ভেবে দেখবেন আপনি কি আদৌ ওর উপর অধিকার খাটানোর যোগ্য। আশা করি আপনি, আর যাই হোক বিবেকহীন হলে চলবে না, তাই নিজেকে বিবেকবান পরিচয় দিয়ে আপনি এখন এই রুমটা ত্যাগ করলে খুশি হব। আখির কি হয়েছে তা আপনাকে জানতে হবে না। আপনি যদি ওর জন্য কিছু করতে চান তবে এখনই রুমটা ত্যাগ করুন, কারণ ওর এখন কোলাহল মুক্ত পরিবেশে বিশ্রাম দরকার। আয়ানার কিছু না বলে আখির দিকে অসহায়ের মতো একটা চাহনিতে তাকিয়ে চলে যায় সেখান থেকে। আয়শা আর নোমান একসাথে হাসছিল।
দুজনই নানা গল্পে মশগুল, ফিলুফায়ে হাসছে দুজন। ভালোই লাগছে, সুন্দরী পরিবেশটা যেন প্রেমাক্ত হৃদয়কে আরও নেশাক্ত করে তুলতে সক্ষম। কথাটা আয়েশার ক্ষেত্রে সত্য মিলে গেলেও নোমানের ক্ষেত্রে তা কি আদৌ মিলে যায়, তা অনুমান করা উপস্থিত মুহূর্তে অনেক দুরূহ। হঠাৎই নোমানের একটা ফোন আসলে আয়েশার চোখে গেল সেভ করা সেই নামে, ফুসফো নামে সেভ করা নাম্বারটা। ফোনটা আসতে নোমান আয়েশাকে ইম্পর্টেন্ট ফোন বলে পাশে চলে গেল কথা বলতে। যাইতে আসে মনে অনেক জ্বালাতন অনুভব করতে পারে, মনে উকি দিল সব ব্যথার্ত অনুভূতি। কে এই পুষ্প? কত সুন্দর করে কত কথাই না বলছিলেন তাজবির সাহেব আমার সাথে। হঠাৎই ফোনটা আসতে আড়ালে চলে গেলেন কথা বলতে। তবে কি ওনার জীবনে সত্যি অন্য কেউ আছে? আয়ান বসে আছে রুমে, তবে মনে শান্তি পাচ্ছে না। তখন আদ্রিতকে ইঞ্জেকশন দিল আখিকে, তা যে জানতেই হবে। আখির বড় কিছু হলো না তো? চিন্তাটা ওর মাথায় চেপে বসেছে। এদিকে আদ্রিতের বলা কথাগুলো ওকে বড্ড জ্বালাতন করছে, কারণ সে নিজের হাতে সে অধিকার ছেড়ে দিয়েছে। তবে আবার যে তার এই অধিকারটা পেতে বড্ড লোভ হচ্ছে। আদ্রিত আখির মাথার পাশে বসে হাত বোলাচ্ছে। আখি শুয়ে আছে শান্তিতে, অপলক দেখছে ওকে আদ্রিত। একটুর জন্য আদ্রিতর মনে হয়েছিল আখিকে হারিয়ে ফেলেছে। আখিকে যে হারাতে চায় না আদ্রিত। ও চেহারার দিকে তাকিয়ে আদ্রিতের বারবার মনে পড়ছে আখির বলা কথাগুলো। আখি বলছিল জীবনকে দ্বিতীয়বার সুযোগ দিতে, জীবনে এগিয়ে যেতে, আর আদ্রিত যেন নিজের অজান্তে সে এগিয়ে যাওয়ার মাধ্যমটা আখিকেই বানাতে চাইছে এবার। আমি জানি না মিস আখি, আমার মনে চলা আপনাকে নিয়ে অনুভূতির নাম কি, তবে যেন জীবনে আমি নতুন আলো ছোঁয়া অনুভব করতে পারছি, সাথে একরাশ অন্ধকারও। তবে সেই অন্ধকার আমি থাকতে দিব না বেশি দিন। আপনাকে আমি কিছুই হতে দিব না। আর যেখানে কথা আয়ানের, ওকে আমি আপনাকে কোনো আঘাত করতেই দিব না, কথা দিলাম। সাইদা দিদুনের সাথে ছিল, এবার আয়েশার আখির খোঁজে একা হাসছিল। হঠাৎই পাশের জোব থেকে কিছু নড়ে ওঠার শব্দ পেল। সাইদাই তো কর্ণপাত না করে এগোতে থাকলো। এখন বারবার এখান থেকে কি না সব আজগুবি শব্দ কানে আসতে লাগলো। হঠাৎই শুনতে পেল শেয়াল ডাকার শব্দ, তবে আশেপাশে কোনো শেয়াল দেখতে পেল না, কারো উত্তর পেল না। হঠাৎই শুনলো কেউ একজন মৃদু কণ্ঠে সাইদা বলে ডাকছে বারবার। সাইদা প্রচুর ভয় পেয়ে যায়, আর ভূত বলে রিসোর্টের দিকে দৌড়াতে থাকলো। পরদিন সকালে সবাই রাতে এসে যার যার মতো শুয়ে গেছে। সাইদা দিদু এক রুমে আয়শা আর ওর মা ঈশা চৌধুরী আর আমির চৌধুরী আলাদা এক রুমে। নোমান একা এক রুমেই উঠেছে। আখি সকালে ঘুম থেকে উঠে আদ্রিতকে ওর মাথার পাশের বিছানার সাথে হেলান দেওয়া অবস্থায় ঘুমন্ত পায়। আদ্রিতর ঘুমন্ত চেহারা দেখে আবারও খানিক ভালো লাগা কাজ করলো আখির মনে। ঠোঁটের কোণে মৃদু হাসি ঝুলিয়ে উঠে চলে গেল ফ্রেশ হতে। তবে রাতের কথা ওর কিছুই মনে নেই। আদ্রিত ওকে পেল কী করে, তাই ভাবল আদ্রিত উঠলে জেনে নেবে। আর অতিরিক্ত কিছু না ভেবে সকালের মন মাতানো শীতল হাওয়া উপভোগের লোভে বাহিরের দিকে চলে গেল। অনেক ভালো লাগছে পার্বত্য এই অঞ্চলটা। প্রায় সকাল 5টা বাজে, তাই কাউকে আর ডাকতে গেল না আখি। সকালের সুন্দর পরিবেশ একাই দিদার করতে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে বেশ বড় একটা টিলার উপর চলে আসে। তখনই টিলার এক প্রান্তে আয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখতে পেল আখি। হতবাক হয়ে গেল অনেক। আয়ান এখানে কি করছে? আয়ান আপন মনে প্রকৃতি দিদার করছে, তখনই পিছন থেকে বলল আখি, আমার পিছু করতে করতে এখানেও চলে এসেছেন? আখিকে যেন মন টানছিল এতক্ষণ, তাই হঠাৎই ওর মধুর কণ্ঠ শুনে মনে তৃপ্তি এলো আয়ানের। পিছন মোড়ে তাকিয়ে নরম কণ্ঠে আবার বলল, হ্যাঁ পিছু এসেছি তোমার, তবে অনেক জরুরি কাজ ছিল তোমার সাথে, একটু কথা বলতে চাই শুধু, যদি তুমি বলতে চাও। বলেন কি কথা? আয়ান ওর পানে এগিয়ে এসে ওর হাত জোড়া ধরল, তারপর মৃদু কণ্ঠে বলল, আমায় ক্ষমা করে দাও। আমি নিজেরটা ভেবে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। কখনো এটা বুঝে উঠতে পারিনি যে আমার ব্যবহার তোমাকে কতটা কষ্ট দিচ্ছে। শুধু সেখানে নিজের সুখটাই খুঁজেছি। তবে তুমি চলে আসার পর বুঝতে পারলাম আমি হয়তো অনেক ভুল করেছি তোমার সাথে, যার অনেকটা নিজের সাথে হওয়ার পর মেনে নিতে পারলাম না। তাই ক্ষমা চাইতে এসেছি তোমার কাছে। আখি নিজের হাতটা ছাড়িয়ে নিল, তারপর স্বাভাবিক স্বরে বলল, আপনি আপনার ভুলটা একটু হলেও বুঝতে পেরেছেন, এটাই বড়। তবে আমি আপনাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি, তাই আপনাকে আলাদা করে ক্ষমা চাইতে হবে না আমার কাছে আর। আপনি আজ থেকে নিশ্চিন্তে থাকতে পারেন। আখি চলে যেতে নিলে আখিকে ফিসু ডেকে একটা কথা বলল আয়ান, যাতে করে আখি থমকে দাঁড়ালো। আদ্রিতকে কি সত্যিই ভালোবাসো? যতটা আমাকে ভালোবাসতে তার থেকেও বেশি? আখি ফিরে আবার সোজা হয়ে জবাব দিল, জানি না, তবে এটা জানি আমরা একে অপরের যথেষ্ট সম্মান করি, একে অপরকে বিশ্বাস করি, একে অপরের পরিপূরক। আর যে সম্পর্কে বিশ্বাস সম্মান বজায় থাকে সে সম্পর্ক কখনো দুর্বল হয় না। আর ভালোবাসার কি এক ছাদের নিচে থাকতে গেলে সেটা এমনিতেই জীবনে উকি দেয়। আখি চলে গেল কথাটা বলে, তবে এখন যেন আয়ানের মনের জ্বালাতনটা আরও বেড়ে গেল।
তবে কি আদৃত্য কেড়ে নিল আখিকে? আয়ান হারিয়ে ফেললো ওকে। আয়ানের যেন মনে হচ্ছে ও আখিকে হারায়নি, হারিয়েছে তার সব কিছু। এখানে এসেছিল মনের শান্তির খোঁজে। চোখে স্পষ্ট ধরা দিয়েছিল আখির সাথে করা অন্যায়গুলো, যার অনুশোচনায় রাতে শান্তিতে ঘুম হচ্ছিল না আয়ানের। মাহি ওর সাথে খারাপ ব্যবহার না করলে হয়তো তা কখনোই বুঝতেই পারতো না। একাকিত্বে ভুগতে গিয়ে অনেক কিছু অনুশোচনায় এসে গেছে ওর। তাই আখির কাছে ক্ষমা চাইতে এসেছিল এই আশায়, হয়তো মনে কিছু শান্তি নিয়ে আসতে পারবে। তবে তা যা আর পেরে উঠল না। আয়ানের মন যেন এখন অন্য কিছু চাইছে, তবে তা বুঝে উঠতে সক্ষম হতে পারছে না। আয়ান নিজের রুম থেকে খেয়াল রাখছে কখন ক্লিনার কেউ একজন এসে আদৃত্যর রুম ক্লিন করবে। অবশেষে একজন ক্লিনারকে রুম ক্লিন করে রুমে সব ময়লা ডাস্টবিন করে নিয়ে যেতে দেখলে ওকে ডেকে নিয়ে আসলো। তারপর ওর কাছ থেকে ডাস্টবিনটা নিয়েও তা আদৃত্যর বেলা ইঞ্জেকশনটা খুঁজতে শুরু করে। তবে তাতে আর তা খুঁজে পেতে ব্যর্থ হয়। আয়ান তাজ্জব বনে যায়। ইঞ্জেকশনটা যে আদৃত্য এখানেই ফেলেছিল, তবে গেল কোথায়? এদিকে বেশ খানিক দূরে আড়ালে দাঁড়িয়ে আদৃত্য মুচকি হাসলো আর মনে মনে বলতে লাগলো, আমি আপনাকে কোনো মতে আখির জীবনে হস্তক্ষেপ করতে দিব না ডাক্তার আয়ান। আপনার আর আখির মাঝে যে দেওয়াল এখন আদৃত্য চৌধুরী, যা চাইলেও আপনি কখনোই ভাঙতে পারবেন না। আমার আপনার ব্যক্তিত্ব সম্পর্কে ভালো জানা হয়ে গেছে, তাই ইঞ্জেকশনটা আমি সরিয়েই দিয়েছি। সাইদা রাতে ভয় পেয়ে এসে যে ঘুমিয়েছিল, এই উঠল মাত্র। তবে এখন কোনো ভয়ের রেশ নেই ওর মধ্যে। আয়েশা সকাল সকাল আজ গোসল সেরেছে। রুমের বারান্দাটায় মৃদু বাতাসের সম্মুখীন দাঁড়িয়ে ভিজা চুল ঝাড়তে ব্যস্ত। বেগুনি কালারের একটা কামিজ পরেছে, সাদা সালোয়ার ওনার সাথে যাচ্ছে ভালোই। চুলের আগা দিয়ে পড়ছে পানি, মুছতে ব্যস্ত সে। কিছু ভেজা চুল ওর নরম গালের উপর লেপ্টে আছে। দেখতে ঠিক অনেকটা সামনে দাঁড়িয়ে থাকা যুবকের। নোমান তখন পরিবেশের ছবি তুলতে ব্যস্ত। হঠাৎই ওর নজর গেল আয়েশার দিকে, যেন আয়েশাতেই। আর কখনো যে এইভাবে কাউকে দেখে মোহিত হয়নি নোমান। কারণ ছাড়াই কোনো দিক বিবেচনা না করে একটা ছবি আয়েশারও নিয়ে নিল সে। সবাই মিলে হই হুল্লোড় করতে শুরু করেছে। আখি সবার আগে, আর আদৃত ওকে আটকাতে ব্যস্ত। রাতের কথাটা জানার পর ওর অনেক বকেছে আদৃত আখিকে। এখন আদৃতের সাথে কথাই বলছে না। ওর কথা না বলা যেমনটা আদৃত্যর মন পড়াচ্ছে, ততটাই জ্বালাতন করছে আখির দৌড়ঝাঁপ। এসব যে মুহূর্তে আখির জন্য বিপজ্জনক, যা আদৃত্যর মন পিঞ্জরখানা অশান্ত থাকার কারণ। আখি আয়েশা সাইদার সাথে ছোটাছুটি করছে, হাসি মশকরা করছে। তখনই আদৃত্য এগিয়ে গিয়ে ওর হাত ধরে সেখান থেকে ওকে সরিয়ে নিয়ে আসে। কি হয়েছে মিস্টার কাকতাড়ু আপনার? সারাদিন খবরদারি না করলে কি হয় না? মুখে বেশ বিরক্তি ফুটিয়ে বলল আখি। আমি কাকতাড়ুয়া? না, ওর নানু। দেখুন মিস আখি, আমি জানি আমি আপনার সাথে বেশি কড়া বিহেভ করছি, কিন্তু একবার বুঝে চেষ্টা করেন। এভাবে দৌড়ঝাঁপ আপনার জন্য ক্ষতিকর। একবার আপনি সুস্থ হয়ে গেলে যা ইচ্ছে দৌড়ঝাঁপ করে নেবেন, আমি তখন আপনাকে কিচ্ছু বলবো না। আর সেই দৌড়ঝাঁপ করার জন্য যদি আমি আর না থাকি? কথাটা আঘাত করলো আদৃত্যর মনে বড্ড। কিছুই বলল না জবাবে, পাথরের ন্যায় ঠায় দাঁড়িয়ে থাকলো। আখি বুঝতে সক্ষম হলো ওর এই কথাটা অল্প হলেও আদৃত্যকে আঘাত করেছে। তাই আবার মুখে এক ফালি হাসি টাঙিয়ে আদিত্যের হাত ধরে বলতে লাগলো, আচ্ছা ঠিক আছে, দোপঝাপ কম করবো এবার আমি। এবার বাংলা পাঁচের মতো মলিন মুখটাকে একটু উজ্জ্বল করুন। আর চলুন একটু বেরিয়ে আসি, চলুন না। চারপাশটা কত সুন্দর, চোখ সরানোই ইচ্ছে করছে না। আখি আদৃত্যর হাত ধরে নিয়ে যাচ্ছে নিজের সাথে করে। আদৃত্য ওকে অনুসরণ করে করে হাসছে। সত্যি পাহাড়ের চূড়ায় উঠে অনেক ভালো লাগছে নোমানের, যেন আকাশটা নিচে নেমে এসেছে। হাত বাড়িয়ে যেন মেঘ ছুঁতে পারবে। ভালোই লাগছে দৃশ্যটা অনুভবে নিতে পেরে। আর তার থেকে বেশি ভালো লাগছে পাশে দাঁড়িয়ে অপরূপের সৌন্দর্য দিদার করতে থাকে এক মায়াবী রমণীকে। পড়ন্ত বিকেলের মৃদুরোদের ছোঁয়ায় রমণীর চেহারায় মায়াবী ভাবটা যেন আরও ফুটে উঠেছে। ইচ্ছে করছে যেন তাকে দেখেই যেতে। মুহূর্তটা এখানে থমকে গেলে কি বড্ড খারাপ কিছু হতো। এমনই এক আচমকা নাম না জানা অনুভূতি ধরা দিল নোমানের মনে। রাত হয়ে গেছে, আখি আদৃত্যকে খুঁজে পাচ্ছে না। তখনকার পর থেকে ওকে আর আখি দেখেনি। হঠাৎই সায়দা বলল আদৃত্যকেও পাশে ছোট্ট একটা পাহাড়ে চড়তে দেখেছে। সায়দার কথা মতো আখি সেদিকে হাঁটতে শুরু করে। এদিকে আয়ানের কেন যেন এখনও বিশ্বাস হচ্ছে না আখি আদৃত্য স্বামী স্ত্রী। হয়তো মনের শান্তির খোঁজে এখন সবসময় ওদের উপরেই নজর রাখছে। এই আশাতে নজর রাখছে ওদের উপর। আখি হেঁটে চলছে পাহাড়ের রাস্তা দিয়ে। আয়ানও ধিমি পায়ে ওর পিছু পিছু হাঁটছে। এদিকে ছোট্ট সেই পাহাড়ের নিচ দিয়ে নদী বয়ে চলছে। বেশ পাশেই নদীর পাড়। আয়ানের দৃষ্টি শুধু আখির উপর বিদ্যমান, তাই নিজের দিকে খেয়াল একটু কমেই গেল। যার পরিণামস্বরূপ পাহাড়ের অনেকটা কাছে থাকা পা পিছলে ভুলবশত আয়ান নদীতে পড়ে যায়। দৃষ্টির অগোচরে যায় না আখির মুহূর্তটা। আখি আয়ান বলে চিৎকার করে ওঠে, সাথে সাথে নিজেও পানিতে ঝাঁপ দেয়।
আখির চিৎকার আর কিছু জলে পড়ার শব্দ শুনে আশপাশ থেকে 2-3 জন লোক এগিয়ে এসে আদ্রিত পাশেই ছিল, তাই আখির চিৎকার ওর কানেও পৌঁছালো, যাতে ছুটে আসলো আদ্রিত। আখিকে জলে দেখে নিজেও ঝাঁপ দিল। এদিকে লোকগুলো পর্যটক, তবে এরা কেউ সাঁতার জানে না, আর তাই কয়েকজন রিসোর্টের দিকে গেল সাহায্য আনতে। আখি আয়ানকে জলের বাহিরে আনার চেষ্টা করছিল, তখন আর আয়ান হাত চাপটাচ্ছিল, কারণ ও সাঁতার জানে না। আর আদ্রিত দুশ্চিন্তা আখিকে নিয়ে। মিস আখি, আপনি নদীর পাড়ে যান, আমি ওনাকে নিয়ে আসছি। আপনি কি বলছেন ডাক্তার আদ্রিত? ও সাঁতার জানে না। আয়ান, একটু হাত নাড়াও, পানিতে আমার সাথে চলার চেষ্টা করো। মিস আখি, আমি সাঁতার জানি, আর আমি ডাক্তার আয়ানকে কিছুই হতে দিব না, আপনি যান প্লিজ। আপনার জন্য এত ঠান্ডা জলে থাকা একদম ঠিক না, প্লিজ গো। ডাক্তার আয়ান, আমি আপনার হাতটা নিজের কাঁধে নিয়েছি, আপনাকে পানিতে ভেসে থাকার জন্য আমি যথেষ্ট হেল্প করছি, আপনিও চেষ্টা করুন। আপনি যান আখি। আমি যাব না। আয়ান জ্ঞান হারাচ্ছে, হয়তো কিছু পানি ওর ভিতরে গেছে। আমাদের দুজনকে ওকে পাহাড়ে নিতে হবে। তারপর দুজনে মিলে ওকে পাড়ে নিয়ে আসে। আয়ান জ্ঞান হারালে না হারালেও পুরোপুরি জ্ঞানে নেই। আখি ওর ভিতর থেকে পানি বের করার সমস্ত চেষ্টা করছে। এমন আদৃত একটা মেডিকেল টিমকে ওরা এতক্ষণে আনিয়ে নিয়েছে। যেহেতু আদৃত একজন দক্ষ ডাক্তার, তাই আয়ানকে কম সময়ে স্বাভাবিক করতে সক্ষম হয়। আখি অনেকটা অস্থির হয়ে আছে আয়ানের জন্য। আয়ান স্বাভাবিক হয়ে আখিকে সামনে দেখতে ওকে জড়িয়ে ধরে। তারপর অতি আবেগে বলতে লাগলে, তুমি আমার প্রাণ বাঁচালে আখি। তুমি আজ আবারও প্রমাণ করে দিলে আমি যাই করি না কেন তুমি সর্বদাই আসো আমার জন্য। কিন্তু আজ আর আখির মনে আয়ানকে নিয়ে আলাদা কোনো অনুভূতি কাজ করছে না, বরং আয়ানের হঠাৎ ওকে এভাবে জড়িয়ে ধরায় ওর মাথায় সবার আগে আদৃত্য চিন্তেই খেলা করলো। কেন যেন মনে হলো উক্ত দৃশ্য আদৃত্যের আখি যুগল মেনে নিতে পারবে না। আর ঠিক যেন তাই আন্দাজ করতে পারলো আখি। আদৃত্যের দিকে আলতো দৃষ্টিতে তাকায়। আয়ানের আখিকে এভাবে জড়িয়ে ধরা মেনে নিতে পারছে না আদৃত্য। বুকে দহন অনুভব করতে পারছে। হাত মুষ্টিবদ্ধ করে নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। আগে এক মুহূর্তের জন্য এবার আদৃত্য চিন্তা এক সাইড করে আয়ানকে ছাড়িয়ে জিজ্ঞেস করলো, ঠিক আছে তুমি? কোথাও লাগেনি তো? দেখি। আখি ভালো করে আয়ানকে দেখতে লাগলো। আখির আয়ানকে তুমি করে বলা ওকে নিয়ে চিন্তা করা বড্ড বিরক্তিকর লাগলো আদৃত্যের কাছে। আদৃত্য নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আয়ানকে বাঁচাতে গিয়ে নিজের হাতেও অনেকটা জখম হয়েছে, তবে আদৃত্যর খোঁজটাও কি একবার নেওয়ার কথা মাথায় এলো না আখির? অনুভূতিটা বড্ড কষ্ট এঁকে দিল আদৃত্যর হৃদয়ে। চলচল চোখে কিছুই বলছে না, ঠায় দাঁড়িয়ে আছে। এদিকে আয়ান আবারও বলছে, আমার জন্য চিন্তা একটুও কমেনি তোমার, তাই না? আখি এবার স্বাভাবিকভাবেই বলল, আসলে তা না, হয়তো আপনার জায়গায় এখন অন্য কেউ হলেও আমি তাই করতাম। ভবিষ্যতে একজন ডাক্তার হতে চলেছি, তাই এসব কিছু আমার কর্তব্যের মধ্যে পড়ে। প্লিজ আপনারা ওনাকে নিয়ে চলে যান, ওনার বর্তমানে চেক আপ দরকার। মেডিকেল টিমকে কথাটা বলে ওনারা ওকে নিয়ে চলে গেলেন। আদৃত আখির হাত ধরে নিয়ে এলো রুমে। তারপর ভালো করে ওর হাত পা দেখে বলল, কোথাও লাগেনি তো তোমার? না। ঠিক আছে। তারপর আলমারি থেকে ওর কাপড় এনে হাতে দিয়ে বলল, জলদি চেঞ্জ করে নিন, আর মাথাটা ভালো করে মুছে নেবেন। নিজের প্রতি যত্নবান হন, অন্য যত্ন তো আবার পছন্দ হয় না আপনার। গম্ভীর কণ্ঠে কথাটা বলে রুম ত্যাগ করলো আদৃত্য। আখির দিকে তাকালো না। আখি বুঝতে পারলো আদৃত্য ওর উপর অভিমান করে আছে, তবে অভিমানে থাকা সত্ত্বেও লোকটা ওকে নিয়ে কতটা ভাবে। ভেবে ঠোঁটের কোনো প্রশান্তির এক ঝলক হাসি ফুটে উঠল আখির। আয়ান বরাবরের মতো আজও একবার জিজ্ঞেস করলো না, আখির কিছু হয়নি তো? ওর কোথাও লাগেনি তো? বরং আজও সবার প্রথম নিজেরটাই দেখল। এদিকে আদৃত আয়ানকে সহ্য করতে না পারলেও আজ আয়ানকে বাঁচাতে নদীতে ঝাঁপ দিল। সেখানে থাকা অবস্থায় আখির কথা ভাবছিল। আদৃত লোকটা যেন সবসময় আখির ভাবনা থেকে অতিরিক্ত ভালো ব্যক্তিত্বের পরিচয় দেয়, যে ব্যক্তিত্ব আজকাল সবার মধ্যে খুঁজে পাওয়া দায় হয়ে পড়েছে। আখি চেঞ্জ করে এসে দেখে আদৃত রুমের সাথে সংযুক্ত ছোট্ট বারান্দায় বসে আছে। কাপড় এখনও চেঞ্জ করেনি। এই যে, আপনি এখনও বসে আছেন কেন? চেঞ্জ করেননি? উঠুন, গিয়ে চেঞ্জ করে আসুন। আদৃত জবাবে কিছুই বলল না, বসেই আছে। এই যে শুনতে পাচ্ছেন না, উঠুন, উঠুন বলছি। আখি আবার আদৃতকে হাত ধরে উঠাতে গেলেই দেখতে পেল আদৃতের হাত অনেকাংশে কেটে আছে। আখি আন্দাজ করতে পারলো হয়তো আয়ানকে বাঁচাতে গিয়েই এমনটা হয়েছে। ও মাই, কি অনেকটা কেটে গেছে দেখছি। দাঁড়ান, আমি ফার্স্ট এড বক্স নিয়ে আসছি। ফার্স্ট এড বক্স এনে আখি আদৃত্যর হাত দেখতে নিলে আদৃত্য টান দিয়ে হাত সরিয়ে নিল। আমি একদমই ঠিক আছি মিস আখি, আপনাকে আমাকে নিয়ে এত চিন্তা করতে হবে না। কসু ঠিক আছেন আপনি। আপনি মিথ্যে বলতে পারেন না, তবে বলেন কেন? আপনি মিথ্যে বললে আপনার চোখের পলক বারবার পড়ে, আর ঠোঁটগুলোও কেমন কাঁপে, যেমন এখন এই কথাটা বলতে গিয়ে হলো। তাই আমি ভালো করে বুঝতে পেরেছি আপনি ঠিক নেই। আখি আদৃত্যর হাত টেনে নিয়ে আবার ওষুধ লাগাতে ব্যস্ত হলো।
আদ্রিত অপলকে তাকাচ্ছে আখির দিকে। আখি আদ্রিতের খেয়াল করছে জিনিসটা যতটা প্রশান্তি ওর মনে এনে দিচ্ছে ততটা উতলা করছে ওকে। তখন আখির আয়ানের জন্য দেখানো অস্থিরতা, মনের ভিতর চলে একটা প্রশ্ন বড় অশান্ত করে তুলছে ওকে। তাই মুখ ফুটিয়ে প্রশ্নটা করেই বসলো এবার আদিত্য, ভালোবাসেন না আয়ানকে এখনো? আর আমার জন্য যেটা করছেন সেটা শুধু সহানুভূতি, তাই না? আখি নয়ন তুলে তাকালো আদ্রিতের দিকে। চোখের অল্প জল ছলছল করছে ওর। তাই স্পষ্ট অনুমানে গেল আখির, আপনি যেটা মনে করছেন তেমন কিছু না। তবে তখন ওর জন্য এত অস্থির হয়ে কেন পড়েছিলেন? দেখেন ডাক্তার আদ্রিত, হ্যাঁ এটা ঠিক, আমি ওকে একসময় ভালোবাসতাম। তবে ওর করা অন্যায় অফিসারগুলো আমার মনে ওকে নিয়ে একটা ঘৃণা সৃষ্টি করেছে। যে ঘৃণার রেশ ভালোবাসাকে অনেকাংশে কাটিয়ে দিয়েছে। প্রথম ভালোবাসার জায়গা হয়তো কখনো মোছা যায় না, তবে এই জন্য যে সে ভালোবাসার আশায় থেকে জীবন কাটাতে হবে তা তো নয়। আয়নার জন্য এখন একটা টান আমার মনে থাকলেও তা ওর সাথে আমার সম্পর্ক জুড়ে দেওয়ার মতো শক্তিশালী নয়। আর ওর জন্য চিন্তা হয়তো সে টান থেকে এসেছে, কিন্তু এর মানে এই নয় আমি এখনও ওকে ভালোবাসি। আর আমার আপনার খেয়াল করার একটাই কারণ, আপনি তার যোগ্য। যে আমাকে বুঝে, আমাকে সাপোর্ট করে, আমাকে নিয়ে ভাবে, তার যথেষ্ট অধিকার আছে আমার কাছ থেকে প্রতিদানটা পাওয়ার। তবে কি আপনি শুধু প্রতিদানের জন্যই আমার খেয়াল রাখছেন? আদ্রিতের প্রশ্ন বড্ড মুশকিলে ফেলে দিল এবার আখিকে। নির্বাক হয়ে গেল অল্পতে, জানা নেই ওর এই প্রশ্নের জবাব। আদ্রিত খানিকক্ষণ অপেক্ষা করলো আখির জবাবের, কিন্তু জবাব না পেয়ে নিরাশা ভরা অনুভূতি নিয়ে উঠে চলে গেল ইম্পর্ট্যান্ট কাজ আছে বলে। আখি ঠায় বসে রইল সেখানে। অনেকক্ষণ চলে গেছে, আদ্রিতের কোনো খবর নেই। ঘটনাটার খবর শুনে পরিবারের সবাই এসে আখিকে দেখে গেছেন। এদিকে আদ্রিতকে কেউই পেল না, ফোনও ধরছে না। আখি বলে ইম্পর্টেন্ট কাজ গেছে, তাই শুনে পরিবারের সবাই চিন্তামুক্ত হলেও চিন্তামুক্ত হতে পারল না আখি। আদ্রিতকে ফোন করছে কিন্তু ওর কোনো খবর নেই। আখির মনে এখন দুশ্চিন্তা কাজ করছে ওকে নিয়ে। ভিজে থাকা অবস্থায় চলে গেছে, চেঞ্জও করেনি। জল তখন প্রচুর ঠান্ডা ছিল। প্রতিদানের খাতিরে আদ্রিতকে নিয়ে আখিকে যতটুকু ভাবা দরকার তার থেকেও বেশি ভাবনা আখির মনে আদ্রিতকে নিয়ে। তা আখি জানে, কারণ আদ্রিতের চোখের দিকে তাকিয়ে মিথ্যে বলার ক্ষমতা আখির নেই। আর সত্যটা যে আখির এখনও অজানা তা হয়তো আখি তা জানতেও চায় না। আদ্রিত মাঝরাতে ফিরল। আখি এগিয়ে গেল ওর দিকে। আপনি কোথায় ছিলেন এত সময়? আপনি জানেন আমি কখন থেকে অপেক্ষা করেছি? ভিজে কাপড়ে বাইরে গেলেন কেন? দেখুন শরীরেই শুকিয়ে গেছে। আমি ঠিক আছি, আপনি শুধু শুধু টেনশন করবেন না। আপনার টেনশন নেওয়া ঠিক না, আপনার তা মাথায় ঢোকানো উচিত। কথাটা বলে আদ্রিত কাপড় নিয়ে চেঞ্জ করতে চলে গেল। তারপর চেঞ্জ করে এসে সোফাতে গিয়ে শুয়ে পড়ে। এই যে, আপনি শুয়ে পড়ছেন কেন? খাবেন না? না খেয়ে চলে গেলেন তখন কোথাও। চলেন খাবেন। আমার খিদে নেই, আমি খাবো না মিস আখি। আপনাকে খেতে হবে, চলেন। মা গো, আপনার গা তো দেখি জ্বরে পড়েছে। আপনাকে আমি তখন বলেছিলাম চেঞ্জ করতে, কথা শুনলেন না তো আমার। বলেন, নাকি আমি জেদি? নিজে কি শুনি? আসতো কাকতাড়ুয়া আর এমনি বলে বসেন আমি আসছি। তারপর আখি খাবার নিয়ে এলো আদ্রিতর জন্য। আদ্রিত খেতে না চাইলেও জোর করে খেতে বাধ্য করলো। আখির জেদের সামনে তো সবসময় আদ্রিত নিরুপায়, তাই খেয়ে নিল যতটা পারলো। আখি তারপর ওকে ওষুধ খাওয়ালো। হাতের ব্যান্ডেজ খুলে আবারও ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল, যা শুতে বলল। আমার ঘুম আসছে না, ঘুমাবো না এখন। আমি আছি না, আমি ঘুম এনে দিব। জানেন, বাবা বলতেন আমার হাতে জাদু আছে। ভাইয়ার আয়ানও বলতো, কারণ আমি যারই মাথায় বিলি কেটে দিতাম সে না ঘুমিয়ে পারতই না। আপনি চোখ বন্ধ করেন, আমি আপনার মাথায় বিলি কেটে দিই, তাহলে ঘুম চলে আসবে। কিন্তু কোনো কিন্তু না, চুপ করে শুয়ে থাকুন তো। দেখুন মিস আখি, রাত অনেক হয়েছে, আপনার বিশ্রামের প্রয়োজন। আমি নিজে থেকে ঘুমিয়ে পড়ব, আপনি ঘুমিয়ে পড়েন। আমি কথা দিচ্ছি আপনি ঘুমানোর সাথে সাথেই নিজে গিয়েও ঘুমিয়ে পড়ব। প্লিজ একটু ঘুমানোর চেষ্টা করুন। আদ্রিত তাও না মানলে আখি অনেক জেদ ধরে ওকে মানায়। অবশেষে আদ্রিত চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করছে। আখি ওর মাথায় বিলি কেটে দিচ্ছে। জ্বরে অনেক মাথা ব্যথা হলেও প্রশান্তি লাগছে এতে। আখির ওর প্রতি এত যত্নবান হওয়া মোটে সহানুভূতি মনে হয় না আদ্রিতের কাছে। তবে তখন আখির জবাব না পাওয়ার নিরাশাটাও যেন পিছু ছাড়ছে না ওর। চিত হয়ে বিছানায় শুয়ে আছে আয়ান। আজ আখি ওকে বাঁচিয়েছে। ওর জন্য কতটা অস্থির ছিল আখি তা আয়ান স্পষ্ট আন্দাজ করতে পেরেছে। যা ওর মনে এনে দিছে প্রশান্তির ছোঁয়া। তার মানে হয়তো আখি এখনও ওকে ভালোবাসে। কথাটা ভাবতেই ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটল। মনে মনে অনেক কিছুই ভেবে নিল এবার। সাইদা ঘুমিয়েছিল। হঠাৎই কিছু শব্দ শুনতে পেল ও। আজ দিদু ওর মান মীরা রহমানের সাথে থাকতে চাইলেন, যাতে আয়শা চলে এলো ওর কাছে। শব্দগুলো শুনে সাইদা অনেকটাই অবাক হলো। কেউ একজন ওকে ডাকছে আন্দাজ করতে পারল। সাইদা খানিক ভয় পেয়ে আয়শাকে ডাকলো। আয়শা এমন ঘুমে যে নড়ছে অবধি না।
এদিকে বাহির থেকে ওর নামের ডাকটা এখনো বন্ধ হয়নি। কেউ মৃদু কণ্ঠে বলছে, সাইদা বেরিয়ে এসো, সাইদা এসো না। কে আপনি? কাকে চাই? আমি বেরিয়ে কেন আসবো? আসবো না। সাইদা এসো না, এসো সাইদা। সাইদা বয়ে লাইট জ্বালাতে গেলে বিদ্যুৎ চলে যায়। ওর নিজের ফোনটাও খুঁজে পেল না। সাইদা আবার প্রচণ্ড ভয় পেয়ে যায়। আয়েশাকে চিৎকার করে ডাকছে, তবে সে যেন শুনতেই পারছে না। এবার নিজেকে বাঁচাতে মা বাবা বলে চিৎকার শুরু করলো। প্রায় 2 মিনিট কাঁদার পরে ওর হাল বেহাল দেখে তাসবির লাইটটা জ্বালিয়ে হাসতে লাগলো। ওর পিছনে নোমানও। আয়েশাও উঠে বলে হাসছে। সাইদা বুঝতে পারলো না কোনো কিছু। এবার নোমান বলল, আরে আমার পাগলি বোনটা ভয় পেয়েছে খুব। আরে ভয় পাস না, আমরা তাসবিরের সাথে মিলে তোর সাথে একটু মজা করেছি। আসলে তুই তো ভূতে অনেক বিশ্বাস করিস। কথাটা শোনার পর তাসবির বলল, তোকে ভূতের ভয় নিয়ে সাথে একটু মজা করবে। আরে এসব তো আঁকিও ছিল, তবে ও আসতে পারিনি, ভাইয়ের একটু শরীর খারাপ করেছে তাই। হোয়াট? তোমরা আমার অনুভূতি নিয়ে মজা করলে? আর উনি কখন এলেন এখানে? আরে আমরা যেদিন এসেছি সেদিনই এসেছিল। আঁকি জেদ করলো ওকে এখানে আসতে। তবে তোর সামনে পড়েনি হয়তো, এমন মজা হয়তো কি করে। সাধে কি আর বোকা? বাচ্চা টিউবলাইট বলি, এভাবে সামান্য ভূতের বরে কারো এমন হাল হয় নাকি, কোনো বাচ্চা ছাড়া? অনেক মজা লাগে না মিস্টার তাসবির আমাকে নিচু করতে, অসম্মান করতে? ছাড়বো না আমি আপনাকে, কখনো ছাড়বো না। আর ভাইয়া আয়েশা আঁখি, আমি তোমাদের কারো সাথেই আর কথা বলবো না। সাইদা ছুটে চলে যাও মায়ের রুমের দিকে। ইস, আমার বোধহয় একটু বেশি হয়ে গেছে তাই না? তুমি চিন্তা করো না, আয়েশা আমার বোন, আমি ওকে চিনি খুব ভালো করে। এক বক্স চকলেট এনে দিলেই সব রাগ ভুলে যাবে। আয়ান রিসোর্টে হাঁটছিল, তখনই ওর মা বোনকে দেখতে পায়। অল্প করে হলেও ওদের সাথে কথা বলতে মন চাই ওর, কিন্তু পরক্ষণে মনে চলে আসে কিছু তিক্ত চিন্তা। ওরা নিজের ইচ্ছাতেই গেছে আয়ানের। যাদের তোর সম্মানের কথা চিন্তা নেই তাদের চিন্তা তোর করে কী লাভ? আয়ান মুখ ঘুরিয়ে চলে গেল রুমের দিকে। আয়শার মা দেখতে পেলেন ওকে। মা গিয়ে আসতে নিয়েছিলেন, ছেলেকে দেখে উনি আর নিজের আবেগ আটকে রাখতে পারলেন না। ইচ্ছে হলো বড্ড ওকে জড়িয়ে ধরে নিজের অশান্ত মন পিঞ্জরটা শান্ত করে নিতে। তবে সেই অধিকারটুকু আয়ান কেড়ে নেবে ওনার জানা ছিল না। কান্না আসলো ওনার বুক পেটে। চোখে জল মুছতে ব্যস্ত হয়ে চলে গেলেন উনি। আয়েশার চোখে গড়িয়ে পড়া জল আলতো হাতে মুছে মায়ের সাথে এগিয়ে গেল। আয়েশা কখনো আয়ানকে পর করতে পারেনি আর পারবেও না। আঁখি একটা নদীর পাড়ে একা বসে আছে। বড্ড ভালো লাগছে ওর একাই উতলা নদীর সৌন্দর্য বিমোহিত হতে। নদীর পাড়ের মিষ্টির বাতাস গায়ে ভালো লাগার শিহরণ তৈরি করছে। কিন্তু হঠাৎই ওর কাজে বিঘ্ন ঘটালো কেউ একজন। পাশে পাথরের এসে বসলো কেউ। বিরক্তির পরিমাণটা একটু বেশি বেড়ে গেল আখির যখন চোখ ঘুরিয়ে সে ব্যক্তি হিসাবে আয়ানকে দ্বিধার করতে পারল। আয়ান মুখে বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে বলল, শুভ সকাল। আগে কিছু না বলে উঠে যেতে নিলে আয়ান ওর হাত ধরে নিল। আগে টান দিয়ে হাত ছাড়ালে মুখে অনেকটা বিরক্তি টাঙিয়ে বলে, একটু বসো না আমার পাশে। দেখো আমি জানি তুমি এখনও আমাকেই ভালোবাসো। ওই আদৃত্যর সাথে একটু ঘুরে বেড়াও যাতে আমি জেলাস হই, তাই না? আমাকে জ্বালানোর জন্য ওকে নিজের স্বামী বলে দাবি করছো, তাই না? আসল সত্য তো এটা যে ওর সাথে তোমার কোনো সম্পর্ক নেই। আঁকি এবার স্বাভাবিকভাবেই বলল, মেনে নিলাম ওনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আমি ওনাকে ভালোবাসি না। আমি আপনাকে জ্বালানোর জন্য এসব করছি। তবে কি আমি সত্যি সফল হচ্ছি? আপনি কি সত্যি জেলাস হচ্ছেন? আমার কি মনে হয় জানেন, আপনার বুদ্ধির বিলুপ্তি ঘটেছে। একবার ভেবে দেখেছেন এসবের কি কোনো মানে আছে? ডাক্তার আয়ান, আপনি নিজের ইচ্ছেতে আমায় ছেড়ে দিলেন, আপনার মন ভরে গেছে বলে। তবে কেন আবার আমার পিছু আসছেন? বলেন কি চাই আপনার? আমি আপনাকে ভালোবাসি না। তা দিয়ে আপনি কি করবেন? আমার জীবনে নিয়ে পাবেন। নিজে তখন মাহির কি হবে ওকে ছুঁড়ে ফেলবেন, নাকি দুজনকে একসাথে রাখবেন? দুজনকে আলাদা 2 রুমে রাখবেন নাকি এক রুমেই? হয়তো এক বেডেই দুজনকে নিয়ে থাকতে চাইবেন। আখি, চিৎকার করবেন না। কথাগুলো শুনে খারাপ লাগছে তাই না? এটাই সত্য। ভালো করে মনে আছে আমার আপনার সাথে কাটানো শেষ শেষ দিনগুলোর কথা। আমার সাথেই এক রুমে থাকাকালীন ল্যাপটপে ভিডিও কলে বসে আপনার মাহির সেসব অশ্লীল অঙ্গভঙ্গি দেখতে থাকা। তখনই আপনি ইচ্ছে করে আমাকে জ্বালিয়ে ওসব করতেন, কারণ হয়তো আপনার মজা লাগতো এতে। যে রাতে ওর কাছে যেতেন না তখন রুমে বসে আমাকে শুনিয়ে অশ্লীল কথাবার্তায় মগ্ন থাকতেন ওর সাথে। আর তাই আজ নিজের মতো করে আমাকেও মনে করছেন হয়তো। কিন্তু আপনাকে অ্যালার্ট করে দিই ডাক্তার আয়ান, আমি না আপনার মতো আর না মাহির মতো, তাই আমার কাছ থেকে এমন কিছু কখনো আশাও করবেন না। আপনার কি চাই তারপর না হয় সে অনুযায়ী চিন্তা করে সামনে এগোবেন। আঁখি চলে গেল কথাগুলো বলে, তবে চোখে যেন আঙ্গুল দিয়ে আয়ানকে তার সত্যিটা দেখিয়ে দিয়ে গেল। মাহি জানতে পারলো আয়ানের রাঙামাটি আসার আসল কারণ, যাতে জ্বলে পড়ে উঠল নিমিষেই। আমি জানতাম আয়ান এমন কিছুই ঘটবে।
ওকে দিয়ে আর কি বিশ্বাস। তবে আয়ানকে নিয়ে আর মাথা ব্যথা নেই আমার। ও ফিরে আসুক, তারপর না হয় ওকে সারপ্রাইজটা দিব। আর যেখানে কথা ওই আখির, ওকে ছাড়বো না। ও আমার থেকে জয়ী এবার আর হতে পারবে না। ও আমাকে অনেক জ্বালিয়েছে। সব কিছু কেড়ে নিলাম, অথচ বুক ফুলিয়ে হাঁটে। এবার তো মনে হয় বড় কিছু করতে হবে ওর সাথে। আসুক বেড়ানো থেকে, কদিন ফুর্তি করে মনকে চাঙ্গা করুক, তারপর না হয় বেদনা দিতে ভালোই লাগবে। তাসবির বসেছিল ওর রুমে, তখনই সাইদা এলো। আরে তুমি, ভালো হয়েছে তুমি এসে গেছো। আমি তোমার কাছেই যাচ্ছিলাম। কেন? ওই আসলে তোমার সাথে একটু বেশি লাগালাগি করে ফেলেছি তো, তাই সরি বলতে চাইছিলাম। ও ঠিক আছে, আমি মনে কিছু নেইনি। ইটস ওকে। কথাগুলো অনেকটা হেসে হেসে বলছে সাইদা, যা হজম হলো না তাসবিরের। সাইদা এত কিছুর পরেও ওর সাথে এত ভালো ব্যবহার করছে, কেমন যেন সন্দেহজনক মনে হলো বিষয়টা। সাইদা আবার মুখে হাসি টাঙানো অবস্থায় আবারও বলল, আরে এত কি ভাবছেন? আপনি তো মজা করেছেন এসব নিয়ে। আবার মন খারাপ করে থাকতে হয় নাকি? বাদ দেন তো এসব। আমি তো এসেছিলাম আপনাকে কিছু কথা বলতে। কি বলবেন বলুন? ওই আসলে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাইছিলাম। আখি আমার ফ্রেন্ড, সেই হিসাবে আপনাকেও ফ্রেন্ড তো বানাতেই পারি, তাই না? হুম। কিন্তু কিন্তু কি? ওকে, আপনি ফ্রেন্ডশিপ না করতে চাইলে আমার তো আর কিছু করা থাকবে না। আমার মতো বোকা টিউবলাইটের সাথে ফ্রেন্ডশিপ কেনই বা করবেন আপনি? আরে না না, ওসব কিছু না। আমি তো মজা করে বলি, তুমি তো অনেক ভালো একটা মেয়ে। আমি ফ্রেন্ডশিপ করতে রাজি আছি। সাইদার মলিন মুখটা মেনে নিতে না পেরে রাজি হয়ে গেল তাসবির। সাইদা এত রহস্যময় একটা হাসি দিয়ে হাত আগে বাড়িয়ে দিল। ফ্রেন্ডস? হুম, ফ্রেন্ডস। তাসবিরও হাত মিলিয়ে নিল। আদ্রিত ল্যাপটপ নিয়ে কিছু কাজ করছে। আখি তখনই এসে তা কেড়ে নিল। আরে মিস আখি, কি করছেন? আমার কাজ আছে। দেন ওটা। ছুটিতে এসে আবার কিসের কাজ? হ্যাঁ, তাও অসুস্থ অবস্থায়। চুপচাপ রেস্ট করেন। আপনি আমার কথা শুনেন, যে আমি শুনবো। আপনি যেমন জোর করে আমাকে কথা শুনিয়ে নেন, আমিও তেমনি শোনাবো। এবার শুয়ে পড়ুন। ওষুধ খেয়েছেন, এখন বিশ্রামের প্রয়োজন আপনার। এখন আর কেউ রেস্ট করতে ভালো লাগছে না মিস আখি। দেখেছেন আমাকে যে পুরো দিন রেস্ট রেস্ট বলে মাথা খান, তখন আমার ঠিক এমনই লাগে। আচ্ছা চলেন, রেস্ট করতে হবে না। আমার সাথে বাহিরে চলেন, প্রকৃতির দিদার করতে রোগ ব্যাধি সব ছুটে পালাবে। মন ভালো তো শরীর ভালো। চলেন। আগে আদ্রিতকে টেনে নিয়ে গেল বাহিরের দিকে। আয়ান এদিকে গভীর চিন্তায় ব্যস্ত। মনের সাথে যুদ্ধ লিপ্তে হচ্ছে। আখির কথা অনুযায়ী আবার